পদার্থ, যার ভর আছে, স্থান দখল করে অবস্থান করে এবং বল প্রয়োগে বাধা দান করে তাকে পদার্থ বলে। বই, কাচের গ্লাস, ফুটবল, মোবাইল ফোন, হাতঘড়ি এদের সকলেরই আকার আছে, আয়তন আছে, ভর আছে, স্থান দখল করে অবস্থান করে এবং বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, তাই এ সবই পদার্থ। আসলে আমরা আমাদের চারপাশে যা দেখি সবই পদার্থ। পদার্থ ছাড়া মহাবিশ্বে যা কিছু আছে তা হচ্ছে শক্তি, যেমন তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, সৌরশক্তি ইত্যাদি। আবার বায়ু এক প্রকার পদার্থ, কিন্তু তার কোনো আকার নেই। পানি এক প্রকার পদার্থ, তার কোনো আকৃতি নেই। যখন যে পাত্রে রাখা হয় তার আকৃতি ধারণ করে। আসলে তাপমাত্রা ও চাপের উপর ভিত্তি করে পদার্থ তিন অবস্থায় থাকতে পারে। এক এক অবস্থায় পদার্থ এক এক ধর্ম প্রদর্শন করে, তাই কখনো কখনো পদার্থ কিছু বৈশিষ্ট্য নাও প্রদর্শন করতে পারে। অর্থাৎ পদার্থ হতে হলে যে সবসময় পদার্থের সকল বৈশিষ্ট্য থাকতে হবে এমন কোনো কথা নেই। পরবর্তীতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আপাতত পদার্থ হতে অণু ও পরমাণুর ধারণাটি স্পষ্ট করা যাক। অণু। মনে করুন এই পাত্রে বিশুদ্ধ পানি আছে। এখান থেকে সামান্য একটু পানি এই পাত্রে নেওয়া হলো। উভয় পাত্রেই পানি আছে। বড় পাত্রের পানির বৈশিষ্ট্যও যা, ছোট পাত্রের পানির বৈশিষ্ট্যও তা। এবার এখান থেকে আরেকটু পানি এই পাত্রে নেওয়া হলো। এই পানির বৈশিষ্ট্য অপর দুই পাত্রের পানির বৈশিষ্ট্যের মতোই হবে। অর্থাৎ পরিমাণ অল্প বা বেশি যাই হোক না কেন পানির ধর্মের কোনো পরিবর্তন হবে না। এখন পানির পরিমাণ কমাতে কমাতে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হলো যেখানে কেবল একটি পানির কণা আছে। এখান থেকে পানি আর আলাদা করা যাবে না। আলাদা করলে পানি আর পানি থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। এ অবস্থায় যা আছে তাই অণু। ইংরেজি ভাষার সাহায্যে বিষয়টিকে আরেকটু পরিষ্কার করে ব্যাখ্যা করা যাক। পানির কণাকে ইংরেজি প্রতিশব্দ ওয়াটার দিয়ে প্রকাশ করি। মনে করুন এই পাত্রে কোটি কোটি পানির কণা ছিল। এই পাত্রে কয়েক লক্ষ কোটি কণা ছিল। এই পাত্রে কেবল কয়েক লক্ষ পানির কণাই ছিল। এভাবে কমতে কমতে এখানে কেবল একটি পানির কণাই অবশিষ্ট ছিল। স্পষ্টতই এখান থেকে আর পানি অপর কোনো পাত্রে নেওয়া যাবে না। এখান থেকে পানি অপর পাত্রে নেওয়া হলে পানি আর পানি থাকবে না। যেমন ধরুন এখান থেকে পানির কণাটিকে দুই ভাগে ভাগ করে এক ভাগ এখানে আর এক ভাগ এখানে রাখা হলো। এখানে আছে WA আর এখানে আছে TER। WA এর ধর্ম আর ওয়াটার বা পানির ধর্ম সম্পূর্ণ আলাদা। TER বলতেও পানিকে বোঝায় না। অতএব পদার্থকে ভাঙতে থাকলে এমন এক অবস্থা আসবে যখন তাকে আর ভাঙা যাবে না। ভাঙলে ওই পদার্থের বৈশিষ্ট্য আর থাকবে না। পদার্থের এরূপ ক্ষুদ্র কণাকে অণু বলা হয়। অর্থাৎ পদার্থের ক্ষুদ্র অংশ যা ওই পদার্থের বৈশিষ্ট্য বজায় রেখে স্বাধীনভাবে অবস্থান করতে পারে তাকে অণু বলা হয়। উল্লেখ্য, অণুর স্বাধীন অস্তিত্ব আছে, কিন্তু বাস্তবে অণু এত ছোট যে খালি চোখে দেখা সম্ভব নয়। তাই অণুর আকার, আয়তন, ভর ইত্যাদি প্রচলিত স্কেল দিয়ে মাপা সম্ভব হয় না। তবে যখন অসংখ্য অণু একসাথে স্থান দখল করে অবস্থান করে ভর সৃষ্টি করে তখন আমরা তাকে পদার্থ বলি। উদাহরণস্বরূপ বলা যায় 1 গ্রাম হাইড্রোজেনে প্রায় এতটি অণু থাকে। সংখ্যাটি গণনা করাও বেশ মুশকিল। এবার চলুন পরমাণু কি তা জেনে নিই। একটু পেছনে যখন পানির অণুটিকে ভাঙা হয়েছিল তখন আর পানির ধর্মতাতে ছিল না। এক অংশে WA, অপর অংশে TER ছিল। প্রথম অংশকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক পাশে W এবং অপর পাশে A থাকে। অনুরূপভাবে দ্বিতীয় অংশকে 3 ভাগে ভাগ করা যায় এবং TER পাওয়া যায়। ইংরেজি ভাষায় এদেরকে লেটার বা বর্ণ বলে। ইংরেজি বর্ণমালায় এরূপ 26টি বর্ণ আছে। সাধারণত আলাদাভাবে অবস্থান করলে এরা কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু একাধিক বর্ণ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তখন তাদের ওয়ার্ড বা শব্দ বলি। রসায়নের ভাষায় যদি এসব শব্দকে অণুর সাথে তুলনা করা হয় তবে এসব বর্ণ হবে পরমাণু। অর্থাৎ অণু গঠনকারী ক্ষুদ্রতম কণা যাদের কোনো স্বাধীন অস্তিত্ব নেই তাদেরকে পরমাণু বলা হয়। ইংরেজি বর্ণমালায় 26টি বর্ণ আছে। অনুরূপ রসায়ন বিজ্ঞানে 118টি পরমাণু আছে।
26 প্রকার বর্ণ ভিন্ন ভিন্নভাবে সজ্জিত হয়ে শব্দ তৈরি করে। ইংরেজি ভাষার যত শব্দ আছে তা কেবল এই 26টি বর্ণ দিয়েই তৈরি হয়েছে। অনুরূপভাবে পরমাণুর সংখ্যা 118 প্রকার। মহাবিশ্বে যত পদার্থ আছে তা কেবল এই 118 প্রকার পরমাণু দিয়ে গঠিত হয়েছে। পর্যায় সারণীর নাম দিয়ে যে সারণীটি রসায়নবিদগণ দীর্ঘকাল চেষ্টা করে তৈরি করেছেন, সেখানে শিক্ষার্থীরা 118টি পরমাণুকে সাজানো অবস্থায় পেয়ে যাবেন। অর্থাৎ পর্যায় সারণীকে রসায়ন শাস্ত্রের বর্ণমালা বলা যেতে পারে। পরমাণু সমূহের মধ্যে রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি। এবার 3টি বিষয় একসঙ্গে দেখা যাক। রসায়ন শাস্ত্রে 118 প্রকার পরমাণু আছে। 2 বা ততোধিক পরমাণু একত্র হয়ে একটি বিশেষ ধর্ম প্রদর্শন করে, তখন আমরা তাকে অণু বলে থাকি। কোটি কোটি অণু একসঙ্গে অবস্থান করলে তারা জায়গা দখল করে অবস্থান করে বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তখন আমরা তাকে পদার্থ বলি। এখন আমরা প্রথম উদাহরণটি রসায়নের ভাষায় বুঝতে চেষ্টা করব। পর্যায় সারণীর প্রথম মৌলের নাম হাইড্রোজেন, যাকে সংক্ষেপে H দ্বারা প্রকাশ করা হয়, এবং অষ্টম মৌলের নাম অক্সিজেন, যাকে সংক্ষেপে O দ্বারা প্রকাশ করা হয়। 2টি হাইড্রোজেন পরমাণু ও 1টি অক্সিজেন পরমাণু একত্র হয়ে একটি অণুর সৃষ্টি করে, যা বিশেষ কিছু ধর্ম প্রদর্শন করে। আমরা সেই অণুটিকে পানির অণু বলে থাকি। এরূপ কোটি কোটি পানির অণু একসঙ্গে অবস্থান করলে তার আয়তন থাকে, বল প্রয়োগে বাধা দেয়, তখন আমরা তাকে পদার্থ বলি। আশা করি অণু, পরমাণু ও পদার্থ কাকে বলে, তাদের মধ্যে পার্থক্য কি তা বুঝতে পেরেছেন। আগ্রহীদের মনে কিছু প্রশ্ন জাগতে পারে, যেমন কিছু কিছু লেটার আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারে। এ অর্থ একটি, আই অর্থ আমি, এরা একই সাথে লেটার ও ওয়ার্ড। এরূপ কোনো পরমাণু কি আছে যারা অণুর মতো স্বাধীনভাবে থাকতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, কিছু কিছু পরমাণু আছে যারা অণুর মতো আলাদাভাবে থাকতে পারে। পর্যায় সারণীর শেষ কলামে এইসব অভিজাত পরমাণুর অবস্থান। নিষ্ক্রিয় গ্যাস শেখার সময় এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। লেটারকে ভাঙা যায়, হয়তো অর্থপূর্ণ কিছু পাওয়া যায় না, কিন্তু ভাঙা যায়। যেমন একে ভাঙলে ছোট বড় কিছু রেখাংশ পাওয়া যায়, যাদের কোনো অর্থ হয় না। এরূপ পরমাণুকেও কি ভাঙা যায়? সেক্ষেত্রে কি পাওয়া যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রভৃতি কণিকা পাওয়া যায়। পরমাণুর গঠন শেখার সময় আমরা সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরূপ আরও প্রশ্ন নিয়ে পরবর্তীতে বিশদ আলোচনা করা হবে। আপাতত এই ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন বা মতবাদ কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।